26শে মার্চ কুচকাওয়াজ হচ্ছে না, 26শে মার্চের কুচকাওয়াজ হবে না, 7ই মার্চের ভাষণ হবে না, মানে একটা অদ্ভুত উটের পিঠে দেশটা চলছে। তো এর থেকে আমরা পরিত্রাণ চাই। সুন্দর বন্টন, সে একটা মানুষের মধ্যে কেউ কোন রকম দ্বিধা বিভক্ত ছিল না, কিছু ছিল না। যাত্রার দলে এই একটা একতাবদ্ধতা 6-7 মাস আমরা যাত্রা করে বেরিয়ে। সেই সময় যখন যাত্রা হতো, ওই কিছু মিউজিশিয়ান, ব্রাহ্মণবাড়িয়ার নাম করা রমা, জনা, মহরম আলী, বিখ্যাত মানে মিউজিশিয়ান, কর্নেট, ক্ল্যারিনেট, এরা বাজাতো। তো ওনাদের 5-7 জন লোক থাকতো, মানে মিউজিশিয়ানরা, আর হারমোনিয়াম ওখানকারও থাকতো, আমাদের এদিককারও থাকতো, শিল্পী কলাকুশলী। হ্যাঁ, শিল্পী কলাকুশলী। আবার ছেলেদের মধ্যে অনেক মুসলিম অভিনেতা ছিলেন। তো সবাই মিলে হয়তো 15-20 জন ওরা হতো। তখন ওই রমজান মাসে প্রথমে ওরা বলতো যে দাদা আমরা একটু আলাদা রান্না করে খাবো, আমরা ইফতার টিফতার ঠিকঠাক মতো করার জন্য আমাদের মানে মাথা পিছু একটা খোরাকি থাকতো, সেই খোরাকিটা আমাদের দিয়ে দেন। 15-16 জন বা 20 জন হবে। ওদের সেই খোরাকিটা নিয়ে ওরা ইফতারে প্রথম খুব মজা করতো আর কি, যে বাজার টাজার করতেছে, ঈদ করবে, ঈদ আসতেছে সামনে। তো তার মধ্যে এই যে ইফতারি করাটা, অনেক ফলমূল, অনেক, তখন তো খুব সস্তাই ছিল, বুঝতেই পারা যায়, আনন্দের বিষয় ছিল। কিন্তু আমরা ওত পেতে থাকতাম তাদের সাথে ইফতারি যোগদান করার জন্য। তো আমরা হাসি মুখে সবাই একসাথে বসে খেতাম, এই করতাম। ওনারা আবার মজা করে বলতেন তোমরা এসব খায় ফেলবা, আমরা কি খাবো? আমরা না, তোমরাও খাবা আমরাও খাবো, এই আর কি। তারপরে যখন ওই ইফতারের পরের একটা খাওয়া আছে, সেই খাবারটার সময় ওরা অনেক পদের রান্না বান্না করতো। পাবদা মাছের ঝোল, তারপরে তোমার ধনেপাতা বাটা, গুঁড়ো মাছের চচ্চড়ি, তার মুরগির মাংস, অনেক কিছু রান্না হতো। আমরা আর লোভ সামলাতে পারতাম না। সন্ধ্যার সময় তো আমরা সব শুয়েই পড়তাম, কিন্তু ওই লোভে আর শুইতাম না। ওদের খাবার সময় যায় বসে পড়তাম, আমরা না খেয়ে যাবোই না, আমরা খাবো। তো এই যে একটা মানে অনাবিল আনন্দ আমাদের মধ্যে। কিছু সময় দেখা যেত কয়েকদিন রান্না করার পরেই অনেকে বলতো দাদা খুব টায়ার্ড হয়ে যাই, বাজায় আইসা যে রান্না বান্না করে খাবো। হ্যাঁ, অসুবিধা নাই, তোমরা ঠাকুরের কাছ থেকে যদি মনে করো ওখান থেকে খাওয়া দাওয়া করতে পারো নিয়ে। তো ওইরকম আমাদের চলতে এক সময় দেখা গেছে যে সেহেরের সময় এসে গেছে। একজন অভিনেতা, তার কোমলে সোর বাঁধা, গায়ে রাজকীয় পোশাক, মানে সেহেরির সময় এসছে। সেহেরির সময়টা শেষের দিকে, সময় আগেও শেষ হতো পালা, অথবা লাস্ট সিনটা বাকি থাকতো। কিন্তু সেহেরির সময় বন্ধ থাকতো আধা ঘন্টা 1 ঘন্টার মতো, সেহেরি খাওয়ার পরে আবার যাত্রাটা শেষ করবে আর কি। হ্যাঁ, তখন ওই যে মানে পালা কিন্তু বন্ধ নাই, পালা চলছে। তখন ওই যে বলতো ঠাকুরদা থালা একটা নিজেই নিয়ে গিয়ে, দাদা 4টা ভাত দেন তো তাড়াতাড়ি, আমার তো রোজা থাকতে হবে, দেন 2টা ভাত। ঠাকুরদাও দিয়ে দিল গরম ভাত, ডাল, মাছের ঝোল দিয়ে দিল, খেয়ে আবার স্টেজে উঠে গেল ওই অবস্থায়। তো এই যে একটা সময় আমরা পার করেছি, সে ভাষায় প্রকাশ করবার মতো নয়। আমরা কে হিন্দু, কে মুসলমান, কে কোন জাতি, এই নিয়ে কিন্তু আমাদের কোনো ছিল না। আমাদের ধর্ম নিরপেক্ষতা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমাদের যাত্রা দলে ছিল। আবার রোজার মাসে এমন একটা চমকপ্রদ বিষয় হয়ে গেল, সরস্বতী পূজা এসে গেল। এই সরস্বতী পূজার মধ্যে হিন্দু মুসলমান তো সবাই আছে। রাত্রে তাড়াতাড়ি শো আরম্ভ করে আমাদের ম্যাক্সিমাম ড্রেসার, মানে আমাদের বেশকার বলে বাংলায়, ড্রেসম্যান, হ্যাঁ, ওরা ম্যাক্সিমামই 2-1 জন হিন্দু, সবই মুসলিম। ওরা তাড়াতাড়ি, পরিভাষায় ওদেরকে বলা হয় বেশকার। হ্যাঁ, তাই তো বললাম। তারপরে শেষে ওরা যে তাড়াতাড়ি যে সমস্ত শাড়ি টাড়ি, চমকালো শাড়ি, ওগুলো তাড়াতাড়ি ওদের দায়িত্বেই ওরা গিয়ে ধুয়ে পরিষ্কার করে মণ্ডপ সাজানো শুরু হয়ে গেছে। আগের দিনই আমাদের সব কলা গাছ কেটে যা করার করতো। তো ওই যাত্রা, ওই পূজার আগে আমাদের একটা কমিটি হতো সরকারি, আমার সরকার মানে যাত্রার দলের মালিক পক্ষ, ওটা সরকার পক্ষ বলে আর কি। তো ওরাই একটা মিটিং করে ঠিক করতো কে আপ্যায়নে থাকবে, কে খাওয়া দাওয়ার বিষয় করবে, কে মানে মণ্ডপ সাজাবে, কাদের দায়িত্বে কোনটা থাকবে, কে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসবে,
মানে ঠাকুর মশাইরা কি কি রান্না করবে এই সমস্ত বন্টন করা থাকতো। আর প্রতিটি শিল্পীর একদিনের বেতন দিতে হতো, হ্যাঁ একদিনের বেতন দিত। এবং আর বাকি যে টাকাটা থাকে, বাড়তি টাকাও থাকে অনেক সময়, সেই টাকাটা আমরা বহন করব, সরকার বহন করবে, যাত্রা দলের মালিক। আমরা অন্য দলেও চাকরি করেছি, সেখানে সেই সিস্টেম ছিল। তো যাই হোক, এই যে বিষয়গুলা এটা খুবই আনন্দদায়ক। এখন তো মানুষের ধর মার্কাট ওইসব তো কিছু ছিল না। এই যে কিছু মানুষে যে কত রকমের অসভ্যতামি ইত্রামি সংসারের মধ্যে, মানে যাত্রার দলকে ঘিরে। যাত্রার দল কিন্তু একটা বিশেষ মেসেজ বহন করে। যাত্রার দল হচ্ছে, যাত্রার দলের যে পালাগুলো তৈরি হয়, আগে ছিল যেমন পৌরাণিক, তারপরে সামাজিক, তারপরে কাল্পনিক, বহু ধরনের জীবনী ভিত্তিক পালা, এই ধরনের লেনিন, হিটলার, তারপরে মাইকেল মধুসূদন, এ ধরনের যত সব পালাটালা আছে, সবকিছু দিয়েই যত ধরনের যাত্রা পালাই থাক, তার মধ্যে কিন্তু দেশপ্রেম, সংসারের জন্যে মানুষের আত্মত্যাগ, মানুষের মানে ভালো মন্দ মিলিয়েই তো একটা সংসার। কারোর জন্য কোনো সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে আবার গ্রথিত হচ্ছে। এই যে বিষয়গুলো যাত্রায় দেখে মানুষের টনক নড়ে, কান দিয়ে ঢুকে হৃদয়ে প্রবেশ করে। এটা কিন্তু মানুষকে ভালো হতে শেখায় অনেক সময়, যে কেন আমরা তো এটা ভুল করেছি, এটা তো ঠিক না। এই যে আমরা যাত্রা গান করেছি, গ্রামান্তর থেকে মানুষ আসতো, চেয়ারম্যান সাহেবরা লোক পাঠাতো আগে আমাদের কাছে, যে দাদা গানটা একটু পরে আরম্ভ করেন, আমরা একটু দেরি করে আসবো। পরিবার পরিজন নিয়ে, মানে গরুর গাড়িতে, নিজের গরুর গাড়ি হয়তো চেয়ারম্যান মেম্বারদের ছিল তখন, ওই গরুর গলায় সেই ঘন্টা বাজাতে বাজাতে আসতো যাত্রার পার্টিতে গান শুনতে। এই যে আমাদের সেই আনন্দ। তারপরে দেখা গেল রমজান শেষ হয়ে এলো, তারপরে তো ঈদের প্রস্তুতিতে দুটো করে খাসি বরাদ্দ। এখন যারা খাসি খায় না তাদের জন্য মুরগি, আর যারা মুরগি খায় না তাদের জন্য ডিম, আর যারা নিরামিষ খায় তারা নিরামিষই খাবে। এই যে একটা পরিবেশ ছিল, সুন্দর বন্টন, সে একটা মানুষের মধ্যে কে কোন রকম দ্বিধা বিভক্ত ছিল না, কিছু ছিল না। যাত্রার দলে এই একটা একতাবদ্ধতা, 6-7 মাস আমরা যাত্রা করে বেরিয়েছি। কিন্তু তখন মনে হয়েছে এটাই আমাদের সংসার, আমরাই আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় ওরা, ওদের আত্মীয় আমরা। এই যে একটা আমাদের মধ্যে সৌহার্দ্যতা ছিল, এটা কিন্তু ভোলার নয়, ভোলা যাবেও না। কিন্তু এখন ভোলাতে চাইছে কিছু দুষ্কৃতকারী। যাত্রাকে বন্ধ করার পিছনে যে সমস্ত কারিগররা কাজ করেছে, তারা খুবই সুকৌশলে এই একটা ঘৃণ্য চক্রান্ত যাত্রার বিরুদ্ধে করেছে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতার কথা। যেমন যাত্রায় প্রিন্সেসদের নাচ, এই নাচটা ঢুকালো কারা? এই তদানীন্তনকালের মেম্বার, এই কি বলে তোমার এমপি, এ ধরনের কিছু লোক এর মধ্যে সম্পৃক্ততা ছিল। সেটা 15 বছর আগের, অনেক আগে। হ্যাঁ, সেটা অনেক আগের কথা। এটা আমাদের ধারাবাহিকতায় আস্তে আস্তে এই যে যাত্রাটা, বললামই তো যে যাত্রার যে সংলাপ, যাত্রার যে অভিনয় শৈলী, যাত্রার যে মানে মন মানসিকতা, হ্যাঁ গল্পগুলো, এটা খুবই হৃদয় ছোঁয়া। এটা কোনো ভাগবাটোয়ারার কিছু নাই, মানুষকে উদ্বুদ্ধ করে শুদ্ধ হবার জন্য, ভালো হবার জন্য। কিন্তু কিছু মানুষ ওটা করেছে, যাত্রার এই যে সংলাপগুলি মানুষের কর্ণ ভেদ করে হৃদয়ে যে প্রবেশ করে মানুষকে মানুষ হওয়ার সুযোগ করে দেয়, সেই জিনিসটা কিন্তু যাত্রায় ছিল। তো কিছু শ্রেণীর লোক চাইছিল যে না, এটা হলে তো হবে না, তাহলে তো মানুষ সব সচেতন হয়ে যাবে, না তাদেরকে অন্ধকারে রাখা হোক। যাত্রা বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, সবকিছুর মধ্যেই কিন্তু একটা ভালো কিছু আছে, খারাপের শাস্তি আছে, ভালোর উপহার আছে, এগুলি কিন্তু সর্বত্রই বিরাজিত। কিন্তু এইগুলি যাত্রার মধ্যে অশ্লীলতা। এই অশ্লীলতা কোথায়? এই যে যেমন হাউজি হতো যাত্রায়, বিশাল প্যান্ডেল, সারা রাত ব্যাপী যাত্রা হতো। হাউজি তো ক্লাবেও হয়, যাত্রার অন্যান্য ফুটবল ক্লাবের ইয়েতে হয়, যাত্রা হয়, ইভেন তো জুয়া খেলাও হয়। হ্যাঁ, জুয়া খেলাও হাউজি হয়, এটা তো অন্যায় কিছু না, এটা হাউজি খেলতেই পারে। হ্যাঁ,
কিন্তু এই জিনিসগুলোকে এরা অন্যভাবে দেখে। এখন কি করছে, এখন বর্তমানে যা হচ্ছে এটা অনভিপ্রেত, এটা কখনোই আমরা ভাবি নাই, ভাবতে চাইনি। আজ এই যে শেষের দিকে, আজ আমাদের বয়স তো শেষ, এখন আমরা কদিন বাঁচবো, কিন্তু যা দেখিনি এই কয়েক মাসের মধ্যে, যা দেখলাম আর যা দেখবো, যা আশা করি না, সেটা আমরা কখনো চাইনি। আমাদের আজকের বক্তব্য এইসব নিয়েই করব, কারণ যাত্রার দলেও আমরা অনেক কিছু অভিনয় করেছি, অনেক পালায় গান করেছি, অনেক পালায় অভিনয় করেছি, হেসেছি, নেচেছি, গেয়েছি। তো এই জিনিসগুলো মনে পড়ে খুব, যে আজ আমরা কোথায় এসে পৌঁছেছি। যাত্রাকে অনেক সময় মানুষজন মানে অনেকে হেয়ারি করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে, যাত্রার মতো সময় নো, দ্যাটস টোটালি, এটা মানে ক্ষমার যোগ্য, একদম ক্ষমার যোগ্য না। কিন্তু এক একটা ফর্মের এক একটা স্টাইল, মঞ্চ থিয়েটারের একটা স্টাইল, সিনেমার একটা স্টাইল, আমাদের যাত্রার স্টাইলটা কেন অনেকে বোঝে না। খোলা মঞ্চ, তখন তো মাইক ব্যবহৃত হতো না, সুতরাং সংলাপটা ওইভাবে প্রক্ষেপণ করতে হবে এবং একটা স্টাইল বের করা ছিল যাত্রার, এটা ট্র্যাডিশনাল। এইভাবে সংলাপটা বললে দূরে যারা বসে আছে তাদের কানে পৌঁছে, হাজার হাজার দর্শকের সমাগম, হাজার হাজার দর্শকের সমাগম। সেই সুতরাং আমরা অনেকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করি, এটা ঠিক না। আসলে আমাদেরকে যদি আমরাই সম্মান না দিই, তাহলে বাইরের লোক কিভাবে সম্মান দেবে, দর্শকরা কিভাবে সম্মান দেবে? শিল্প সংস্কৃতি যে দেশে নেই, এটার চর্চা যেখানে হয় না, সেটা তো খুবই অন্যায়। একটা দেশকে মানুষ অন্য দেশে উপস্থাপন করবে কিভাবে? আমাদের কি আছে? আমাদের শিল্প সংস্কৃতি। ক্রিকেট খেলা খারাপ, একটা বল নিয়ে এতজনে টানাটানি করে, এটা কি কথা? কোটি 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 মানুষ দেখে ওই খেলা, এটা সারা পৃথিবী ব্যাপী। ফুটবল খেলাও সেম থিং। এর দর্শক কি তুমি বলে আটকাতে পারো? একটা বল নিয়ে 11 জনে লাফালাফি করে। ওই যে অনেক গল্পও তো আছে, কে রে বাবা ওরা কি খুব গরিব নাকি, একটা বল নিয়ে 11 জনের দৌড়াদৌড়ি করে। তো কিন্তু আসলে সেটা তো না, এটা একটা কালচার, এটা একটা খেলাধুলা। যেমন হাডুডু খেলে আমাদের গ্রামের দেশে ছেলেপেলেরা, আমরাও ডাঙ্গুলি খেলেছি ছোটবেলায়, যেটাকে এখন ক্রিকেট হয়েছে। আমরা গুটি দিয়ে ওই লাঠির ঠ্যাঙা দিয়ে ওই খেলতাম। তো এই যে কতগুলি, এগুলি তো না হলে চিত্ত বিনোদন। তোমাকে চিত্তটাকে ফ্রেশ রাখতে হলে, ভালো লাগতে হবে, মন প্রাণ দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে এগুলোকে লালন করতে হবে, তবেই তো তুমি মানুষ হবে। পত্রিকা থাকবে, আজ মিডিয়ার জগতে সত্যি কথা কিছুই বলা হয় না, সব মিথ্যে কথা দিয়ে ভরা, পয়সা দিয়ে 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 এত পয়সাই বা আসে এদের কোত্থেকে? এই যে ভয়ঙ্কর কাজগুলো যে করে, এটা কি দেশের জন্য, জাতির জন্য অমঙ্গল। 26শে মার্চ কুচকাওয়াজ হচ্ছে না, 26শে মার্চের কুচকাওয়াজ হবে না, 7ই মার্চের ভাষণ হবে না, মানে একটা অদ্ভুত উটের পিঠে দেশটা চলছে। তো এর থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা মানুষ হতে চাই, আবার আমরা মানুষ হতে চাই। আমাদের প্রতি মানুষকে, আমাদের সন্তানদের কি শেখাবো, কি শিক্ষার আছে? ফট করে একজন আসলো, তার ছবি টবি দিয়ে মানে বই বার করে দিল। কিন্তু যারা আসলে, যারা মানে মুক্তিযোদ্ধা, যারা দেশের জন্য কাজ করেছে, তাদের ঠিকানা কই? আমি মুক্তিযুদ্ধ মানি না, এখন মানলে তাল গাছ, না মানলে কিছুই না। তুই মানা না মানার কে হে? হ্যাঁ, তুই কে হে? কিন্তু যেটা সত্যি, সে চিরায়ত সত্য, সেটা কেউ মিথ্যা করতে পারবে না। তুমি যখন ওই যে কলকাতায় গেলা মুক্তিযুদ্ধের সময়, হ্যাঁ 2000 কত মানুষ সালে, না না হ্যাঁ ওই যে 71 সালে যখন গেছি, 71 সালে, তখনকার কথা তো আমার হৃদয়ে গ্রথিত হয়েই আছে। আমি পুরো দল নিয়ে রানী শঙ্কল থেকে কলকাতায় গেছি, বাসন্তী অপেরা নিয়ে, হেঁটে 14 মাইল বিন্দুল বর্ডার দিয়ে পার হয়েছি। তখন রাত্রেবেলায় আমরা শুনতাম হাজার হাজার ট্যাঙ্ক আসতেছে ইন্ডিয়া থেকে দেশকে বাঁচাতে। এখন এরা মানে অন্যভাবে বলে, মানে শুনে মানে কিছু বলারও উপায় নাই। আমাদের হাতে অস্ত্রও নাই, আমাদের অসংখ্য মানে টাকা পয়সাও নাই যে আমরা একটা কিছু করব, প্রতিকার করব। এখন এরা কিছু না করে সত্যকে মিথ্যা প্রমাণিত করার জন্যে এই যে সমস্ত অন্যায় অবিচারগুলো করছে। তা আমরা যখন কলকাতায় গেছি, তখন আমরা কিন্তু ওই যাত্রা, আমাদের পালাগুলো করেছি, পোশাক ভাড়া নিয়ে নিয়ে করেছি। তারপরে কলকাতায় গেলাম, কলকাতাতেও সেই 71 সালে অমলেন্দু বিশ্বাস গেল,
রেশন রেশন আনতা যে রেশন তো আনতাম তোমার রায়গঞ্জ থেকে, ডালিমগঞ্জ থেকে আমার 2 দিনের রেশন দেওয়া হলো। তারপরে অসংখ্য মানুষ, তারপরে আমাদের কার্ড দেওয়া হলো যে আমি যেন 12 মাসই আমরা রেশন পাই। তখন ওখান থেকে তো আমরা কলকাতায় শিফট হলাম। বিশ্বাসবাবু চলে গেলেন, আগে পাঠিয়ে দেওয়া হলো তাকে। আমি রইলাম রায়গঞ্জে আমার ছোট ছেলেটাকে নিয়ে, আমার শাশুড়ি আমার সাথে। মেয়ে তো হোমসে, মানে কি করুণ অবস্থা সে বলার মতন না। তারপরে আমরা কলকাতায় আসলাম, তখন রেগুলার রেশন আনতে যাইতাম। আমি ব্যারাকপুরে বাসা নিয়েছি, ওখান থেকে আমি রেশন আনতে যাইতাম, হ্যাঁ, কল্যাণীতে। তো এই যে একটা অদ্ভুত অবস্থার মধ্যে তখন যাত্রা, ওখানে প্রচন্ড ভাবে যাত্রা হতো। হ্যাঁ, সেই সমস্ত যাত্রায় বিশ্বাসবাবু নাট্য কোম্পানিতে গেলেন, হাজী ইলিয়াস শাহ চরিত্র করতে নেমে। বঙ্গবন্ধুর ছায়া অবলম্বনে ওই ক্যারেক্টারটা তৈরি হয়েছিল। গঙ্গা থেকে বুড়ি গঙ্গা পালায়। কত লোক রেশন পাইতো ওখানে? তো আমরা গিয়েছিলাম প্রায় 1 কোটি লোক, 1,95,00,000 হ্যাঁ, তারও বেশি। বিভিন্ন মানে সল্টলেকে থাকতো, তারপরে হরিণঘাটা যেখানে আমি রেশন আনতাম সেখানে থাকতো, নীলগঞ্জে থাকতো, বিভিন্ন জায়গায় সমস্ত রেশনের খোলা ছিল। রেশন আনতে যেতাম, আমার কেউ আনতো 7 দিনে, আমি আনতাম 10 দিনে। আমাদের ক্যাম্পে ওই রকমই একটা। আমি যেতাম হরিণঘাটায়, আমি ব্যারাকপুর থেকে ট্রেনে যাইতাম, যে কল্যাণী নামতাম। কল্যাণী কয়টার সময়? ভোর 4টায় উঠতাম। ভোর 4টায় উঠে তারপরে যাই ওখানে 2 ঘন্টা না 2.5 ঘন্টার জার্নি। ওখান 2 ঘন্টা না বোধ হয়। ওখানে যে নামতাম দেখতাম সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। এগুলো কি? আর কতগুলো ছেলে ফেলে মানে গামছা দিয়ে পোটলা বাঁধে বগলে করে বসে আছে, দাঁড়িয়ে আছে। এই तुम लोग कहाँ जाता है? किसके लिए आया है इस देश में? अपना देश के लिए लड़ने के लिए? सिनेमा देखने आया है? उठो ट्रक में, चलो ट्रक में उठो, ট্রেনিং पे চলো। আমরা শুনছি নিজের কানে, ট্রেনিং এ নিয়ে যেত। আর এই কল্যাণী স্টেশন থেকে আমি যেখানে মানে রেশন আনতে যেতাম, রেশন হরিণঘাটা, তো সেখানে ওই পর্যন্ত সমস্ত নতুন টেন্ট লাগানো ছিল। আর মাঠ খালি ল্যাট্রিন দিয়ে রেখেছে, সব স্যানিটারি ল্যাট্রিন শরণার্থীদের জন্য। আবার অনেকে রেশন এনে নিজেরাই ওখানে দোকান দিয়ে বসছে ঘরে, তাদের তাঁবুর সামনে। কয়লা, চিনি, চাল, ডাল, মশলা, কচুও দিত, মানে ছোট ছোট কচি মুড়ি টুড়ি, এগুলি কিছু বাদ দিত না, মাছ মাংস বাদে সবই রেশনে দেওয়া হতো। আমি পেতাম শুধু চাল, ডাল, আর কিছুই পেতাম না। 10 দিনের 10 কেজি চাল। এই ভোরবেলা গিয়ে ওই ইট দিয়ে মানে রাখতাম জায়গা। এখন সংলাপ যদি বলো, যদি কিছু সংলাপ কি এখন মুক্তিযুদ্ধের কথা কি আসলে ভারত এত কিছু করছে, অথচ এখন তাদের গালিগালাজ করে সারাদিন। হ্যাঁ, সারাদিন আছে যে ইন্ডিয়া কি করেছে নিজের স্বার্থের জন্য। জানে জেনারেশন গ্যাপ। না জানে জেনেও না জানার ভান করছে সব, তা না হলে তো হবে না। এই যেমন আমাদের দেশে একটা মানে বাংলাদেশে একটা সুন্দর পালা ছিল, সেটা হলো যে পালা হয়, এখনো হয়, এটা খুব কমন, সবাই করে, মামাটি মানুষ। মামাটি মানুষে ওই যে শিব ঠাকুর যে চরিত্রটা, এটা মানে বাবা কমলেন্দু বিশ্বাসও করেছিলেন এবং আরো সব হিরোরাই করেছে, পপুলার। যেমন এখানে যে মহিম গাঙ্গুলি, যে গ্রামের প্রেসিডেন্ট, গ্রামের যে প্রেসিডেন্ট বলে, তার বন্ধু একসাথে স্কুলে যেত, এবং এক সময় যে সে প্রেসিডেন্ট হয়ে যায়, আরো গ্রামের কৃষকই থাকে, কারণ ও এরকম করতে চায় না, শহরে যেতে চায় না, ও গাঁকে নিয়ে করে থাকে। ওর সাথে বাক বিতণ্ডা হচ্ছে একটা জায়গায়, তখন শিবু বলতেছে, গা নয় রে, গা নয় মা, যে ছেলে মাকে ভালোবাসে না সে শালা উল্লুক। মা মাটি মানুষকে নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা দেশদ্রোহী, তাদের আমি ঘেন্না করি। শিব ঠাকুরের ডায়লগ। তো মহিম গাঙ্গুলি বলতেছে, চিৎকার করো না তো, করবো, চিৎকার করে না বললে তোমরা শালা শুনতে পাবে না, দোকান ভর্তি স্বার্থের তুলো। তখন মহিম গাঙ্গুলি, শিবু শোনো, প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, গায়ে বাস করতে হলে গাঁকে মায়ের মতো পুজো করতে হবে, তার সেবা করতে হবে। তোমার কিষেন জটা আমাদের সঙ্গে রাস্তা বাঁধতে চললো। আগামী রবিবারে গায়ের ছেলেদের নিয়ে নিজেরাই আমরা পচা মজা নর্দমা পরিষ্কার করব। জটা সেদিনও আমাদের সঙ্গে থাকবে। জটাকে আমি ছাড়বো না, তাহলে নিজেই জামা কাপড়
ছেড়ে কোদাল কাঁধে নিয়ে নেমে পড়ে প্রেসিডেন্ট বাবু, কাজ তো বন্ধ করা যাবে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটির ফসল লুটবে, মানুষের মাঝে বাস করবে, অথচ শালা মা মাটি মানুষকে ঘৃণা করবে? তাই কখনো হয়? হয় না। যা বলে গেলাম তা ভুলতে চেও না, ভুললে শালা তোমার অনেক কিছু ভুল হয়ে যাবে। ভেরি গুড। মা একটা সংলাপ বলো। আমি এই জানোয়ার পালা থেকে একটা সংলাপ বলে বিদায় নেব এখন। ঈশিতা চৌধুরী। ডারউইনের মতবাদে মানুষ এখনো দানব, আসলে তো আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ দানবই হয়ে গেছে। আসলে জানোয়ার পালাটা ছিল ডারউইনের মতবাদ, মানুষের ভিতরে এখনো হিংস্রতা, এখন তো প্রচন্ড ধর্ষণ বেড়ে গেছে। হ্যাঁ, ধর্ষণটা একেবারে আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা স্টাইল, এটা আমাদের স্টাইল, এটা আমাদের কালচার, কোনো বিষয় না। এটা কি হয়, ওটা তো হতেই পারে। সেজে গুজে মুখ ঢেকে না বেরোলে তো করবেই, সে 7 বছরের বাচ্চাই হোক না কেন, 6 বছর। এই নৃশংসতা, এদেরকে দমন করা খুব আগে জরুরি। ধন্যবাদ। আমি এই ঈশিতা চৌধুরীর একটা ডায়লগ আজকে বলে দিই, চেষ্টা করব। তখন যেভাবে বলেছি সেই স্ট্যামিনা তো এখন নেই। জানোয়ার 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 এসেছে পিয়ালির জঙ্গলে, সে আমার বাবাকে খেয়েছে, শুকনি কামিনীর ফুটফুটে বাচ্চাটাকে ঘর থেকে টেনে নিয়ে গেছে, সঞ্চারিয়ার দুধুল গাইটার বুক চিরে দিয়েছে, আতঙ্কে শুকিয়ে গেছে চা বাগানের কুলিকামিনদের মুখ। জানোয়ারটাকে মারতেই হবে, হিংস্র বুনো জানোয়ারটাকে খতম না করে ঈশিতা চৌধুরী আজ সাহিত্য কচুতে ফিরছেন না। বাহ, মিঠু একটা বলে দে জানোয়ারের একটা সংলাপ। তুই তো পারিস, তুই বলবি। শোন, আমাদের সংগ্রাম চালায় যাইতে হবে, বুঝছিস? সংস্কৃতি ছাড়া তো দেশ চলবে। আমাদের সংগ্রাম চলবে। প্রথমটা বল, জানো ইয়েটা, ডায়লগটা, প্রথমে যে একটা নাম যুক্তি। হ্যাঁ, নাম জানোয়ার জানোয়ার। হ্যাঁ, জানোয়ারই ছিল আমাদের পূর্বপুরুষ। না, উত্তেজিত হবেন না, রাগ করবেন না, কথাটা আমাকে শেষ করতে দিন। আগে হ্যাঁ, মানুষের পূর্বপুরুষেরা ছিল জানোয়ার, গুহাবাসী, অরণ্যচারী, একদল বিকট দর্শন উলঙ্গ জানোয়ার। আদিম প্রকৃতির ক্রমবিবর্তনের ফলে ধীরে ধীরে মানুষই রূপান্তরিত হলো। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ডারউইন বলেছেন এই কথা। আগে আমি বিজ্ঞানের কথাই বলছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, আজকের মানুষের সঙ্গে আদিম জানোয়ারের আকৃতিগত অনেকটা মিল থাকলেও প্রকৃতিগত মিল ছিল না। আদিম অরণ্যচারীরা ছিল ভয়ঙ্কর, হিংস্র, উলঙ্গ এবং অসভ্য। তখন সমাজ ছিল না, সংসার ছিল না। তারা দেখতে কেমন ছিল, তাদের পোশাক পরিচ্ছদ কেমন ছিল, আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন। আগে হ্যাঁ, সেই ভেবেই আমি এই ছবিগুলো এঁকেছি। সেই ছবিগুলি দেখানো হয় স্টেজে। তারপরে এখানে একটা বিষয় আছে, অরণ্য সেন একা আসেন, পাহাড় ঘুমোচ্ছে, পাখিরা উড়ে যাচ্ছে, ওই বুনো বাতাবি গাছে শিশির ভেজা সবুজ পাতায় কে যেন সূর্যটা গুলে দিয়ে গেছে। আহ, কি মশা! পিয়ালির ওই কালো জলের কাছে গিয়ে শেষ হয়ে গেছে কত মানুষের পদচিহ্ন, তবু আমার খেয়ালি পিয়ালি ছুটছে ছুটছে ছুটছে। ঠিক এই মুহূর্তে ঈশিতা চৌধুরী আসেন। ঈশিতা চৌধুরী এসে বাদশা নামে এক ভদ্রলোক আছেন, যার ওই ওনার যে কাজের মানুষ, সে তাকে জিজ্ঞেস করে, কে রে বাদশা? উনি বলছেন, শিল্পী, দেখতে তো পাচ্ছেন ছবি আঁকছি। কার ছবি আঁকছো? ওই যে একটি মেয়ে পিয়ালির জলে সাঁতার কাটছে তারই। ও, আপনি তো সেই মেয়েটি, সাঁতার কাটছে। হাসতে লজ্জা করছে না? কথাটা আপনি আমাকে বলছেন? সেরা। তারপরে বাদশা বলছে, বাড়ি চলো মেহেন্দিদি। তখনই বলেছিলাম জায়গাটা ভালো নয়। চুপ কর, ওর কাছ থেকে ছবিটা কেড়ে নে। বাবু, মেহেন্দিদির ছবিটা দেবো না। উনি দেবেন না মেহেন্দিদি। আমার পরিচয় দিয়েছিস? জানি বাবা, জানি, নতুন করে আর পরিচয় দিতে হবে না। এইভাবে কোনো ভদ্র মহিলার ছবি আঁকা কত বড় অপরাধ তা জানো? মা বলুক, তুই বল, একই তো কথা। সভ্যতার শেষ চিহ্নটুকু গা থেকে খুলে এইভাবে সাঁতার কাটা কত বড় অপরাধ সেটা নিশ্চয়ই জানা আছে। আমার খুশি আমার সাঁতার কাটবো, বাস, আমার খুশি আমি ছবি আঁকবো। এর কি ভেবেছ? মুখ্য ফল নিশ্চয় নয়। ঈশিতা চৌধুরীকে তুমি চেনো না? ছোট লোক, নাম শুনেছিলাম আর চিনলাম। ছোট লোকের সঙ্গে কথা বলতেও ঘেন্না করছে। উপায় নেই, মনের ক্যানভাসে আপনার ছবিটি আঁকা হয়ে গেছে। কি সিন হইতো রে তোর বাবা। তারপরে তখন বলছে, শহরের মানুষ অরণ্যকে চেনো না। বাবু, তোর মেহেন্দিদিকে এখান থেকে চলে যেতে বল। বাচ্চা, জানি তো আমার মেজাজ ভালো নয়, যা তুই রাইফেলটা নিয়ে মেহেন্দিদিকে বাড়ি নিয়ে যা। তখন ম্যানেজার আসেন। না, যাবে না। ডাক্তারবাবু, তোমরা কি জঙ্গলে বাস করো? না,
থাক, মানে আমি অনেক আগেই বুঝেছি, বাচ্চা তুই কুলি কামিনদের বলে আয়, জঙ্গলের জানোয়ার পরে মারবো, তার আগে প্লাস হয়ে পড়ে থাকবে ওই বুনো বর্বর অসভ্য জানোয়ার। অরণ্য সেনের হাসি, হাসি দিন। মেয়েটা রাজকন্যার মতো মেজাজ দেখিয়ে চলে গেল, ঢাক ঢাক করে চলে গেল। এই একেবারে অরিন্দ, এই নাও সিগারেট খাও। স্যার আমি বিড়ি খাই। ছবিটা কেমন লিখেছে দেখাও। না না মানে না, চেঁচাচ্ছেন কেন স্যার? কাছেই তো আছি। তোমার কথাবার্তা আপত্তিকর হবে, এই কারণ আমি সত্যি ছাড়া মিথ্যে বলি না। তোমাকে আমি পুলিশে দেবো। চলুন আপনাকে থানায় পৌঁছে দিয়ে আসি। শাট আপ ননসেন্স। থ্যাংক ইউ অরিন্দম বোস। ঠিক ওই কথাটাই আমি আপনাকে বলতে চেয়েছিলাম। বাহ, আসলে এই সংলাপ আর কোথায় পাবে, আর এই কোথায় আসলে বাবার অমলিন্দ বিশ্বাস আর হবে না। তবে আমার এখন মনে হয় যে, সরি টু সে, যে আমাদের যারা পূজনীয় মানুষজন চলে গেছেন তারা আসলে খুব ভাগ্যবান, নাহলে এই কুৎসিত সময়টা দেখতে হতো। আজকে শুনলাম যে ডক্টর প্রাণগোপাল রায়ের মেয়ের কেউ আসলে মব করেছে। সো এটা আসলে খুবই ভয়ানক। যাই হোক, আমরা খুবই এই অন্যায়ের শেষ কোথায় সেটা আমরা দেখেই ছাড়ব। ভালো থাকুন সবাই, আপনারা সুস্থ থাকুন। ভালো লাগলে আমাদের বলবেন। দেখা হবে আবার নতুন একদিনে খুব তাড়াতাড়ি। সবাইকে অনেক শুভেচ্ছা।